একটা কথা আপনাকে বলা হয়নি। আমার এখন যে রূপ দেখছেন, এটা আমার ছদ্মবেশ। আসলে আমি অসভ্য মানুষ, বনে জঙ্গলে ঘুরে বেড়াই। শহরের লোকজনের মধ্যে বেশি দিন থাকতে পারি না। আমাকে যিনি বিয়ে করবেন, তাকে বনে জঙ্গলেই থাকতে হবে। আমি বললুম, তাহলে এক কাজ করুন, একটি সাঁওতালের মেয়ে বিয়ে করুন। তিনি বললেন, আপনি ঠিকই বলেছেন, আচ্ছা নমস্কার, বলে সোজা বেরিয়ে চলে গেলেন। গপ্পমূলক সাহিত্যের নানা রঙের এবং ভিন্ন স্বাদের গল্প শুনতে আসতে হবে এখানে। নমস্কার, আমি সোনালি। আশা করি সকলে খুব ভালো আছেন। সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে আমরা মূলত গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর স্রষ্টা হিসেবে জানি। এছাড়া বিভিন্ন ঐতিহাসিক উপন্যাস, গল্প এবং ছোটদের জন্য সাহিত্য তিনি রচনা করেছিলেন। চিত্রনাট্যকার হিসাবেও তিনি বিশেষ পরিচিত আমাদের কাছে। আজকে তার লেখা একটি প্রেমের গল্প আপনাদের পড়ে শোনাব। গল্পটির নাম কানু কহে রাই। সঙ্গে থাকবেন সকলে। ছোটনাগপুরের একটি বড় শহর থেকে যে পাকা রাস্তাটি 60 মাইল দূরের অন্য একটি বড় শহরে গিয়েছে, সেই রাস্তা দিয়ে একটি মোটর গাড়ি চলেছে। শীতান্তের অপরাহ্ন, বেলা আন্দাজ 3টে। রাস্তার দুপাশে অসমতল জঙ্গল, কোথাও ঘন, কোথাও বিরল। দূরে দূরে পাহাড়ের নুব্জপৃষ্ঠ দেখা যায়। দৃশ্যটি নয়নাভিরাম, বাতাসের আতপ্ত শুষ্কতা স্পৃহণীয়। মোটর মন্দ গতিতে চলেছে, তাড়া নেই। স্টিয়ারিংয়ের ওপর 2 অলস বাহু রেখে মোটর চালাচ্ছে একটি যুবতী, পরিণত যৌবনা, বয়স অনুমান 25। মুখের স্বাভাবিক সৌন্দর্যের উপর প্রসাধনের নৈপুণ্য মুখখানিকে আরও চিত্তাকর্ষক করে তুলেছে। চোখে হলুদ রঙের মোটর গগলস, পরনে কাশ্মীরি পশমের শাড়ি ও ব্লাউজ, সর্বোপরি সর্বাঙ্গ জড়িয়ে একটি আমন্থর আত্মপ্রসন্নতা। যুবতীর নাম মমতা। মোটর যে শহরের দিকে চলেছে, সেই শহরের ম্যাজিস্ট্রেট মিস্টার ভৌমিক তার স্বামী। সে যে শহর থেকে ফিরছে, সেখানে তার মামার বাড়ি। সে মামার বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছিল, এখন স্বামী গৃহে ফিরছে। তার পাশে বসে আছে তার মামাতো বোন সতী, বয়সে তার চেয়ে বছর 3 ছোট। দেখতে তার মতো সুন্দরী নয়, কিন্তু শ্রী আছে। চোখ দুটি চপল, অধর চটুল, সহজেই হাসতে পারে। বেশভূষার বিশেষ পার্থক্য নেই। প্রসাধনের মধ্যে ভ্রুর মাঝখানে সিঁদুরের টিপ, গালে রুজের একটু আভাস। সতীর বাবা লন্ডনে হাই কমিশনারের অফিসে বড় চাকুরে। সতী সেই সূত্রে 2 বছর বিলেতে ছিল, সম্প্রতি ফিরেছে। বর্তমানে সে মমতার সঙ্গে ভগ্নিপতির গৃহে বেড়াতে যাচ্ছে। গাড়িতে আর কেউ নেই। পিছনের আসনে দুজনের ফারকোট, হ্যান্ডব্যাগ, 2টি বিলেতি কম্বল, গাড়ির পিছনের খোলের মধ্যে 2টো সুটকেস ইত্যাদি। গাড়ি স্বচ্ছন্দ গমনে চলেছে। 2 বোনে অনর্গল কথা বলছে। সতী বেশি কথা বলছে, মমতা শুধু উত্তর দিচ্ছে। সতী একসময় বলল, আমি কেবল কথা বলে চলেছি, তুই চুপটি করে আছিস, এবার তুই কথা বল, আমি শুনি। মমতা আলস্য ভরে বলল, আমার বলবার কিছু থাকলে তো বলবো। তুই 2 বছর বিলেত থেকে ঘুরে এলি, কত নতুন নতুন জিনিস দেখলি, তা বিলেতের কথা কিছু বলছিস না যে? সতী বলল, কি বলবো? বিলেত দেশটা মাটির, মানুষগুলোও আমাদেরই মতো, কেবল রং কটা। আর কিছু বলার নেই? বলবার তো অনেক কিছু আছে, কিন্তু সেগুলো প্রশংসার কথা নয়। বিচ্ছিরি দেশ ভাই, আমার একটুও ভালো লাগেনি। এত মানুষ চারদিকে যে মনে হয় যেন গিজগিজ করছে, একটু নিরিবিলি নেই কোথাও। তা সভ্য দেশে মানুষ থাকবে না তো কি বাঘ ভালুক থাকবে? আমি তো বাপু মানুষ না হলে একদণ্ড টিকতে পারি না, প্রাণ পালাই পালাই করে। সতী হাসল, তোর কথা আলাদা, তুই হলি সভ্য মানুষ, আমি একটু জংলি আছি। মানুষের সঙ্গ যে একেবারে ভালো লাগে না তা নয়,
কিন্তু নিরিবিলিও চাই। এই দেখ দেখি কি সুন্দর দেশের ভিতর দিয়ে আমরা চলেছি, কোথাও মানুষের চিহ্ন নেই। মাথার ওপর সূর্য, মিঠে করা বাতাস, চারদিকে জঙ্গল, এমন দৃশ্য বিলেতে কোথাও নেই। মমতা বলল, গরম পড়ুক, তখনই দৃশ্যের চেহারা বদলে যাবে। সতী বলল, তা বদলাগ। মা গো, বিলেতে ঋতু বলে কিছু আছে? শুধু হাড় ভাঙা শীত আর পচা বর্ষা। দেখ দেখি আমাদের দেশ, শীত গেলেন তো এলেন ঋতুরাজ বসন্ত, তারপর এলেন গ্রীষ্ম, আগুন দিয়ে পুড়িয়ে 10 দিক শুদ্ধ করে নিলেন। গ্রীষ্মের পর বর্ষা এসে সব কালিঝুলি ধুয়ে দিয়ে গেলেন। অমনি এলেন সোনার শরৎ, তারপর হিমের আমেজ নিয়ে হেমন্ত, তারপর আবার শীত। কি সুন্দর বল দেখি, যেন 6টা ঋতু এসরাজের তারের ওপর সারেগামা সাজছে। মমতার ঠোঁটের কোণ একটু অবনত হলো। তোর কবিত্ব রোগ এখনো সারেনি দেখছি। সতী হেসে উঠল, ও সারবার নয়, কিন্তু সত্যি বলছি দিদি, বিলেতে 2 বছর ছিলুম, একটাও কবিতা লিখিনি। যখন বড্ড মন খারাপ হতো তখন ঘরের দোর বন্ধ করে গান গাইতুম। কি গান গাইতিস? গাইতুম, ধনু ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা। গাইতুম, কোন দেশেতে তরুলতা। গাইতুম, কানু কহেরাই। মমতা চকিত বিস্ফারিত চোখে চাইল। কানু কহেরাই? সতী হাসি ভরা মুখে খানিক মমতার পানে চেয়ে রইল। তরল কণ্ঠে বলল, হ্যাঁ, কেন, ও গান কি বিলেতে গাইতে নেই? মমতা একটু গম্ভীর হয়ে রইল। শেষে বলল, যাই বলিস, গানটা যেন কেমন চাষাড়ে গোছের। সতী বলল, তা তো হবেই, চণ্ডীদাস যে চাষাই ছিলেন, ধোপানিকে নিয়ে কি কাণ্ডটাই করেছিলেন। কিন্তু গানটি ভারী মিষ্টি ভাই, আমার একটুও ভালো লাগে না। ড্রয়িং রুমে ও গান চলে না। একটু নীরব থেকে বলল, ওই গান গেয়েছিল বলেই তো একজনকে বিয়ে করিনি। সতীর চোখে উত্তেজনাপূর্ণ কৌতূহল নৃত্য করে উঠল। উমা, তাই নাকি? আমি তো কিছু জানি না। বিলেত যাবার মাস কয়েক পরে খবর পেলুম তোর বিয়ে হয়েছে। কি হয়েছিল বল না ভাই। মোটর একটানা গুঞ্জন করতে করতে চলেছে। মমতা ধীর কণ্ঠে বলতে আরম্ভ করল, 2 বছর আগেকার কথা। তুই তখন সবে বিলেতে গিয়েছিস। কলকাতার বাড়িতে রোজ সন্ধেবেলা 4-5টি যুবা পুরুষের আবির্ভাব হয়। কেউ মিলিটারি ক্যাপ্টেন, কেউ সিভিলিয়ান, কেউ শুধুই অভিজাত বংশের ছেলে। আমার কিন্তু কাউকেই ঠিক পছন্দ হচ্ছে না। বাবার ইচ্ছে ক্যাপ্টেনটিকেই বিয়ে করি, মার ইচ্ছে চিফ সেক্রেটারির অ্যাসিস্ট্যান্টকে। আমি কিছুই ঠিক করতে পারছি না। এমন সময় একজন এলেন, নতুন লোক, কলকাতায় থাকেন না, মাঝে মাঝে আসেন। শিক্ষিত, চেহারা ভালো, দেখে মনে হয় সিভিলাইজড মানুষ। নাম মৌলিনাথ। সতী বলল, তুই বুঝি প্রেমে পড়ে গেলি? মমতা বলল, একটু একটু। সতী বলল, প্রেমে আবার একটু একটু পড়া যায় নাকি? যায়, মনে জোর থাকা চাই। তারপর শোন। বেশ ভাব হয়ে গেল, মা বাবারও পছন্দ, বিয়ে প্রায় ঠিক হয়ে গেল। একদিন বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। মার ইচ্ছা ডিনারের পর এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করবেন। ডিনারের আগে ড্রয়িং রুমে সবাই জড়ো হয়েছে। একজন অতিথি বললেন, মৌলিনাথবাবু, আপনি গান গাইতে জানেন? তিনি বললেন, জানি, সামান্য। সবাই ছেঁকে ধরল, একটা গান করুন, একটা গান করুন। তিনি বললেন, আমি পিয়ানো বাজাতে জানি না, সাদা গলায় গাইছি। এই বলে মেঠো সুরে গান ধরলেন, কানু কহেরাই। সতী কৌতুক বিহ্বল কণ্ঠে বলল, তারপর আমার মাথায় বজ্রাঘাত। অতিথিরা গা টেপাটিপি করে হাসছে। এ যেন একটা বোষ্টম ভিখিরি ড্রয়িং রুমে ঢুকে পড়েছে। আমি মাকে গিয়ে বললুম, আজ এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করো না। মৌলিনাথবাবু বোধহয় বুঝতে পেরেছিলেন। ডিনারের পরে আমাকে আড়ালে ডেকে বললেন,
একটা কথা আপনাকে বলা হয়নি। আমার এখন যে রূপ দেখছেন, এটা আমার ছদ্মবেশ। আসলে আমি অসভ্য মানুষ, বনে জঙ্গলে ঘুরে বেড়াই। শহরের লোকজনের মধ্যে বেশি দিন থাকতে পারি না। আমাকে যিনি বিয়ে করবেন, তাকে বনে জঙ্গলেই থাকতে হবে। আমি বললুম, তাহলে এক কাজ করুন, একটি সাঁওতালের মেয়ে বিয়ে করুন। তিনি বললেন, আপনি ঠিকই বলেছেন, আচ্ছা নমস্কার, বলে সোজা বেরিয়ে চলে গেলেন। সতী বলল, ভারী আশ্চর্য মানুষ তো, তারপর আর ফিরে আসেননি? মমতা বলল, না, এলেও আমি দেখা করতুম না। এই ঘটনার কয়েকদিন পরেই ইনি এলেন। ইনি কে? ম্যাজিস্ট্রেট সাহেব? হ্যাঁ, 1 মাসের মধ্যে বিয়ে হয়ে গেল। সতী একটি গভীর নিঃশ্বাস ফেলল। বলল, নাটক বিয়োগান্ত না মিলনান্ত বুঝতে পারছি না। দিদি, তোর মনে একটুও আফসোস নেই? মমতা দৃঢ় ওষ্ঠাধরে বলল, একটুও না। আমি যা চেয়েছি 1000টার মধ্যে তাই বেছে নিয়েছি। সতী কিছুক্ষণ বিমনা থেকে বলল, ম্যাজিস্ট্রেট সাহেবকে ভালোবাসিস? মমতা বলল, স্বামীকে যতটা ভালোবাসা উচিত ততটাই ভালোবাসি, আর কি চাই? কিছুক্ষণ আর কোনো কথা হলো না। গাড়ি চলেছে, সূর্যের রং ঘোলা হতে আরম্ভ করেছে। হঠাৎ মোটরটা গোলমাল আরম্ভ করল। এতক্ষণ বেশ অনাহত ছন্দে চলছিল, এখন 2-4 বার হ্যাঁচকা দিয়ে চলতে চলতে শেষে ইঞ্জিন বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। 2 বোন শঙ্কিত দৃষ্টি বিনিময় করল। সতী বলল, এই মরেছে। গাড়িকে সচল করবার চেষ্টা সফল হলো না। মমতা বলল, বোধহয় কার্বোরেটরে ময়লা ঢুকেছে। সতী বলল, স্পার্কিং প্লাগও হতে পারে। মমতা জিজ্ঞাসা করল, তুই মেরামতের কিছু জানিস? কিচ্ছু না। তুই? আমিও না। সব দোষ ওই হতভাগা ওসমানের। ওকে বলে দিয়েছিলাম গাড়ির কলকবজা সব দেখে শুনে রাখতে, তাই এই করেছে। দাঁড়াও না, আজ বাড়ি গিয়েই তাকে বিদায় করব। সে তো পরের কথা, এখন বাড়ি পৌঁছবার উপায় কি? সতী গাড়ি থেকে নামল। মমতা বলল, উপায় তো কিছু দেখছি না। যদি এ রাস্তায় মোটর যায় তবে লিফট পাওয়া যাবে, কিন্তু এ রাস্তায় যে ছাই মোটরও বেশি চলে না। মমতা গাড়ি থেকে নামল, চশমা খুলে অত্যন্ত বিরক্তভাবে চারদিকে চাইল। জঙ্গলের মধ্যেই বোধহয় আজকে রাতে কাটাতে হবে দেখছি। সতী প্রশ্ন করল, শহর এখান থেকে কত দূর? মমতা মাইল মিটার দেখে হিসেব করে বলল, 10-11 মাইল হবে। সতীর চোখে একটা নতুন আইডিয়ার ছায়া পড়ল। সে বলল, 10-11 মাইল? তা আয় না, এক কাজ করি, এখনো বেলা আছে, এখন থেকে হাঁটতে শুরু করলে সন্ধে হতে হতে শহরে পৌঁছে যাব। কি বলিস? মমতা রাস্তার ধারে একটা পাথরের চাঙড়ের ওপর বসে পড়ল। আমাকে কেটে ফেললেও আমি 11 মাইল হাঁটতে পারবো না। সতী আর একটা চাঙড়ের ওপর বসল। তবে তো মুশকিল, অন্য মোটর যদি না আসে এখানেই রাত্রিবাস করতে হবে। জঙ্গলে নিশ্চয়ই বাঘভাল্লুক আছে, আমাদের গন্ধ পেয়ে বেরিয়ে আসবে। না, আজ বেঘরে প্রাণটা গেল। মমতা দুহাতে মুখ ঢেকে বসে রইল। সতী ছটফট করে বেড়াতে লাগলো, একবার উঠে একবার বসে মোটরের কলকবজা নাড়াচাড়া করে অবশেষে আবার চাঙড়ে এসে বসল। দিদি, তোর খিদে পায়নি? মমতা মুখ তুলল। তেষ্টা পেয়েছে। আমার পেট চুঁই চুঁই করছে। সঙ্গে কিছু খাবার আছে নাকি? হুম, মাসিমা দিতে চেয়েছিলেন, নিলুম না। ভেবেছিলুম 4টের মধ্যে বাড়ি পৌঁছে চা খাবো। সতী বনের দিকে চেয়ে রইল। 10 মিনিট এইভাবে কাটবার পর সতী হঠাৎ লাফিয়ে উঠে বলল, ও দিদি, দেখ দেখ, ধোঁয়া। মমতা চোখ তুলল। বনের মধ্যে আন্দাজ 1 মাইল দূরে তরু শ্রেণীর মাথায় ধোঁয়ার একটা স্তম্ভ ধীরে ধীরে উপরের দিকে উঠছে। সতী বলল,
নিশ্চয়ই ওখানে সাঁওতালদের বস্তি আছে, চল যাই। আর কিছু না হোক জল তো পাওয়া যাবে। মমতা বলল, যদি বস্তি না হয়, যদি জঙ্গলে আগুন লেগে থাকে? দূর, আগুন লাগলে কি ওরকম তাল গাছের মতো সোজা ধোঁয়া ওঠে? আয় আয়। কিন্তু মোটর এখানে পড়ে থাকবে? তোর ভাঙা মোটর কেউ চুরি করবে না, আয়। এখনই কিন্তু ফিরে আসবো, রাত্রিরে আমি বনের মধ্যে থাকছি না। মোটরের কাঁচ তুলে সারা রাত্রির বসে থাকবো, সেও ভালো। ভাবিসনি, একটা কিছু ব্যবস্থা হবেই। দুজনে গাড়ির ভিতর থেকে হ্যান্ডব্যাগ নিয়ে গাড়ি লক করে বনের মধ্যে প্রবেশ করলো। বন ক্রমশ ঘন হয়েছে বটে, কিন্তু অন্ধকার নয়। জমি উঁচু নিচু এবং শিলা মিশ্রিত, মাঝে মাঝে নালার মতো খাঁজ পড়েছে। 10 মিনিট হাঁটবার পর তারা ধোঁয়ার উৎসমুখে উপস্থিত হয়ে হাঁ করে দাঁড়ালো। সাঁওতালদের বস্তি নয়, একটি মাত্র ঘর, তাও এমন বিচিত্র যে মনে হয় ব্রহ্ম বা শ্যামদেশের জঙ্গলে এসে পৌঁছেছে। বিঘাখানেক মুক্ত স্থানে বড় বড় মহিরুহ দিয়ে বেষ্টিত, মাঝখানে চত্বরের মতো একটি প্রস্তরপট। প্রস্তরপটের সম্মুখে কয়েকটি ঘন সন্নিবিষ্ট গাছের মাথা কেটে কেবল স্তম্ভের মতো কাণ্ডগুলিকে রাখা রয়েছে। সেই স্তম্ভগুলির মাথায় কাঠের ফ্রেমে বাঁধানো একটি ঘর। ঘরটি মাটি থেকে 10-12 হাত উচ্চে, মই দিয়ে উঠতে হয়। মইটি ঘরের দরজার সামনে লাগানো আছে। ঘরে জনমানব আছে বলে মনে হলো না, কিন্তু প্রস্তরপটের ওপর আগুন জ্বলছে, তার উপর পাথরের ঝিকে বসানো একটি প্রকাণ্ড জলের কেটলি। সতী কিছুক্ষণ চোখ গোল করে দেখল, তারপর হাততালি দিয়ে হেসে উঠল। দিদি, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? জাপানি রূপকথা। আমরা এক দৈত্যের আস্তানায় এসে পড়েছি। দেখছিস না কত বড় কেটলিতে চা গরম হচ্ছে? মমতা বলল, কিন্তু দৈত্যটি কোথায়? সতী বলল, নিশ্চয়ই মানুষ শিকার করতে গেছে, চায়ের সঙ্গে খাবে। কিংবা হয়তো জাপানি দৈত্য নয়, আমাদের কুম্ভকর্ণ ঘরে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, দেখবি নাকি? সতী উৎসাহে মেতে উঠেছে। অনুমতির অপেক্ষা না করে মইয়ের সাহায্যে তত্তর করে ওপরে উঠে গেল। মইয়ের সর্বোচ্চ ধাপে উঠে ঘরের ভেতরে উঁকি দিয়ে সে কলকুজন করে উঠল, ও দিদি, শিগগির আয়, দেখবি আয়, কি সুন্দর সাজানো ঘর। মমতা মইয়ের নিচ থেকে উৎকণ্ঠিত স্বরে বলল, কেউ আছে নাকি? কেউ না। মমতা তবুও ইতস্তত করছে দেখে সতী বলল, তোর কি মই বেয়ে উঠতে ভয় করছে নাকি? মমতা আর দ্বিধা করল না, উপরে উঠল। দুই বোন ঘরে প্রবেশ করল। টঙের উপর ঘরটি সমচতুষ্কোণ, তক্তার মেঝে, তক্তার দেয়াল, 3টি দেয়ালে জানলা। মেঝের একপাশে বিছানা, বিছানার পাশে ভালুকের চামড়ার ওপর কয়েকটি বই। ঘরের অন্য পাশে দেয়াল ঘেঁষে সারি সারি গৃহস্থালির দ্রব্য সাজানো। বড় বড় টিনে চাল ডাল, একটি জলের কলসি, থালা বাটি গেলাস, চায়ের প্যাকেট, বিস্কুটের টিন, প্রাইমার স্টোভ, হারিকেন লণ্ঠন ইত্যাদি। দেয়ালের গায়ে সমতলভাবে টাঙানো একটি রাইফেল ও একটি ছররা বন্দুক। পরিমিত আরাম ও নিরাপত্তার সাথে জঙ্গলে বাস করতে হলে সভ্য মানুষের যা যা প্রয়োজন সবই আছে ঘরটিতে। চমৎকৃত চোখে চারদিকে চাইতে চাইতে সতী বলল, কি সুন্দর ঘর দিদি, আমার যদি এমন একটা ঘর থাকতো, আমি রাত দিন এই ঘরেই থাকতাম, একটি বারও নিচে নামতুম না। মমতা বলল, জলের কলসি রয়েছে দেখছি, একটু জল খেলে হতো। খা না, এই নে। কলসি থেকে জল গড়িয়ে সতী মমতাকে দিল। তারপর বিস্কুটের টিন থেকে এক মুঠো বিস্কুট নিয়ে একটিতে কামড় দিল, অন্যগুলি মমতার দিকে বাড়িয়ে দিয়ে বলল, খাসা বিস্কুট, এই নে। মমতা বলল, পরের বিস্কুট না বলে খেতে নেই, রেখে দে। সতী বলল, তোর সবটাতেই আদব কায়দা। গৃহস্বামী যত বড় দৈত্যই হন, 2টি অভুক্ত অতিথিকে নিশ্চয়ই খেতে দিতেন। নে, খা।
মমতা একটি বিস্কুট নিল। সতী বলল, আয় বসি। বসবো কোথায়? চেয়ার কই? ওই তো বিছানা রয়েছে। না। কেন? পরপুরুষের বিছানায় বসলে ম্যাজিস্ট্রেট সাহেব রাগ করবেন? তবে আমি বসি, আমার তো রাগ করবার লোক নেই। সতী বিছানার প্রান্তে হাঁটু তুলে বসল। মমতা দাঁড়িয়ে দাঁড়িয়ে টিয়া পাখির মতো বিস্কুটের কোণ ঠুকরোতে লাগল। দুখানা বই মাথার বালিশের পাশে পড়েছিল। সতী একটা বইয়ের পাতা উল্টে বলল, ও দিদি, সঞ্চয়িতা! দৈত্য কবিতা পড়ে? এটা কি বই দেখি? ও বাবা, মহাভারতের অনুবাদ! আমাদের দৈত্য তো দেখছি ভারী শিক্ষিত দৈত্য। মমতা বলল, এবার চল, গাড়িতে ফিরে যেতে হবে, সন্ধে হতে আর বেশি দেরি নেই। আর একটু বসবি না? দৈত্য হয়তো এক্ষুনি ফিরে আসবে। না, চল। সতী অনিচ্ছা ভরে উঠল। আর একটু থেকে গেলে হতো না? হয়তো দৈত্য মোটর ইঞ্জিন মেরামত করতে জানে। সেকালের ময়দানব কত বড় ইঞ্জিনিয়ার ছিল জানিস তো? মমতা বলল, জঙ্গলে টং বেঁধে থাকে, সে আবার মোটর মেরামত করবে? আয় নিচে যাই। মই দিয়ে ওপরে ওঠা যত সহজ, নিচে নামা তত সহজ নয়। দুজনে অতি সন্তর্পণে নামল। মমতা হাঁপ ছেড়ে বলল, বাঁচলাম। সতী চারদিকে লুব্ধ দৃষ্টিপাত করে ফিরে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, এমন সময় বাধা পড়ল। জঙ্গলের ভিতর থেকে কে যেন উচ্চস্বরে গেয়ে উঠল, কানু কহেরাই। আচমকা গানের শব্দে দুই বোন পরস্পরের হাত চেপে ধরল। গান দ্রুত কাছে এগিয়ে আসছে। কানু কহেরাই কহিতে ডরাই, ধবলি চড়াই মুই। সতী রুদ্ধশ্বাসে বলল, দিদি? মমতা ফ্যাকাশে মুখ করে বলল, মনে হচ্ছে মৌলিনাথ বাবুর গলা। এইবার দেখা গেল ঘন গাছপালার চক্র অতিক্রম করে একটি লোক আসছে। তার সঙ্গে একটি শ্বেতবর্ণ গাভী। গরুর দড়ি ধরে লোকটি আসছে। পরনে হাফ প্যান্ট ও গরম খাঁকি শর্ট, পায়ে হাঁটু পর্যন্ত মোজা ও বুট জুতো। সে মনের আনন্দে তারস্বরে গান গাইছে, আমি রাখালিয়া মতি কি জানি পিরিতি, প্রেমের পসরা তুই। হঠাৎ লোকটির গান থামল। সে দাঁড়িয়ে পড়ল। গরুর দড়ি তার হাত থেকে খসে পড়ল। তারপর সে দ্রুত অগ্রসর হয়ে মমতা ও সতীর সম্মুখে দাঁড়াল। সতী দেখল লোকটি সুপুরুষ, মুখের গঠন সুন্দর এবং দৃঢ়, বলিষ্ঠ আয়ত দেহ, মাথার চুলে কদম ছাঁট। কিন্তু সেজন্য তার মুখ শ্রীহীন হয়নি, বরং করটির সুন্দর অস্থিগঠন আরও পরিস্ফুট হয়েছে। সতী মনের মধ্যে একটা শিহরণ অনুভব করল। এই মৌলিনাথ, যাকে মমতা প্রত্যাখ্যান করেছিল? মৌলিনাথ বলল, আপনারা? আমরা মোটরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মোটর খারাপ হয়ে গেছে। রাস্তার ধারে বসেছিলুম, আপনার ধোঁয়া দেখে এখানে এসেছি। আপনার ঘরে ঢুকেছিলাম, বিস্কুট খেয়েছি। আপনি এত বড় কেটলিতে চায়ের জল চড়িয়েছেন কেন? এত চা খাবেন? মৌলিনাথ গম্ভীর মুখে একবার কেটলির দিকে তাকালো, বলল, ওটা চায়ের জল নয়, স্নান করব বলে চড়িয়েছিলাম। সতী একটু হাঁ করে বলল, ও, আপনি গরম জলে স্নান করেন? মৌলিনাথ বলল, রোজ গরম জলে স্নান করি না, কাছেই একটা ঝর্ণা আছে, তাতে স্নান করি। আজ গরম জলে নাইবার ইচ্ছা হয়েছিল, তাই জল চড়িয়ে ধবলিকে আনতে গিয়েছিলাম। সতী বলল, ও, আপনার গরুর নাম ধবলি? কোথায় ছিল? ঝর্ণার ধারে চড়ছিল। ও, ওর বাচ্চা কোথায়? বাছুরটা মারা গেছে। আহা, কি হয়েছিল? হয়নি কিছু, বাঘে নিয়ে গেছে। মমতা একটু অধীরভাবে এদের বাক্যালাপ শুনছিল। বলল, এখানে বাঘ ভালুক আছে নাকি? মৌলিনাথ মমতাকে নিশ্চয় চিনেছিল,
কিন্তু চেনার কোনো লক্ষণ প্রকাশ করেনি। এখনও অচেনার মতোই বলল, বাঘ আছে, কিন্তু মানুষ খেকো বাঘ নয়, ছোট জাতের চিতাবাঘ, নেগড়ে বাঘ এইসব। ভালুকও আছে, কিন্তু তারা নিরামিষাশী। সে যাক, আপনারা দিনের কুটিরে পদার্পণ করেছেন, আমার সৌভাগ্য। আপনাদের জন্য কি করতে পারি? দুই বোন দৃষ্টি বিনিময় করল। মমতা বলল, আপনি মোটর মেরামত করতে জানেন? মৌলিনাথ বলল, জানি, সামান্য। যদি সর্দি কাশির মতো মামুলি রোগ হয় তাহলে বোধহয় সারাতে পারবো, কিন্তু যদি টাইফয়েড কি ম্যানেঞ্জাইটিস হয় তাহলে আমার বিদ্যায় কুলোবে না। চলুন দেখি। সতীর চোখে যেন বিদ্যুৎ খেলছে, অধরের কুলে কুলে উত্তেজিত চাপা হাসি। মমতার মুখের ফ্যাকাশে ভাব এখনও কাটেনি, পাতলা ঠোঁট দৃঢ়বদ্ধ। মোটরের কাছে যখন তারা পৌঁছল তখন সূর্যাস্ত হয়ে গিয়েছে। মৌলিনাথ বনেট খুলে কলকবজা নাড়াচাড়া করল, কার্বুরেটর দেখল, স্পার্কিং প্লাগ খুলল। তারপর বলল, কি হয়েছে বুঝতে পেরেছি, কিন্তু আজ রাত্রে মেরামত করা যাবে না, অন্ধকারে কিছু দেখতে পাবো না। এতক্ষণে প্রায় অন্ধকার হয়ে গিয়ে ঠান্ডা হাওয়া বইতে আরম্ভ করেছে। মমতা ও সতী ফারকোট পরে নিল। তাহলে আজ রাত্রিটা যদি দিনের কুটিরে কাটাতে রাজি থাকেন, কাল সকালে গাড়ি মেরামত করে দিতে পারি। খানিক নীরবতার পর সতী থেমে থেমে বলল, তাহলে আজ রাত্রিটা দিনের কুটিরেই কাটানো যাক, কি বলিস দিদি? মমতা সিধে উত্তর দিল না, বলল, সুটকেস দুটো এখানে পড়ে থাকবে? মৌলিনাথ বলল, না, আমি নিচ্ছি। সে পিছনের খোলের ভিতর থেকে সুটকেস দুটো বার করে দু হাতে নিল। বিলেতি কম্বল দুটো সতী ও মমতা নিল। মৌলিনাথ বলল, চলুন। তিনজনে আবার জঙ্গলে প্রবেশ করল। মাঝখানে মৌলিনাথ, দুপাশে দুজন। কিছুক্ষণ চলবার পর মমতা বলল, কোন দিকে যাচ্ছি কিছুই তো দেখতে পাচ্ছি না। মৌলিনাথ বলল, আমাকে দেখতে পাচ্ছেন তো? আমার ওপর নজর রাখুন, আর কিছু দেখবার দরকার হবে না। আরও কিছুক্ষণ অন্ধকারে চলবার পর মমতা যখন কথা বলল তখন তার কণ্ঠস্বরে যেন একটু তীক্ষ্ণতা ধরা পড়ল। আমাকে বোধহয় আপনি চিনতে পারেননি। মৌলিনাথ সহজ সুরে বলল, চিনতে পেরেছি বই কি, আপনার কাছে আমি লজ্জিত। আপনি যে উপদেশ দিয়েছিলেন তা এখনও পালন করা হয়নি। সাঁওতাল মেয়ে জোগাড় করতে পারিনি। বাকি পথটা নীরবে কাটল। গৃহের সম্মুখে উপস্থিত হয়ে মৌলিনাথ বলল, কম্বল দুটো আমায় দিন, সিঁড়ি দিয়ে উপরে উঠে যান। এই নিন দেশলাই, ঘরে লণ্ঠন আছে, জেলে নেবেন। মমতা জিজ্ঞাসা করল, শোবার কি ব্যবস্থা হবে? মৌলিনাথ বলল, ঘরে বিছানা আছে, তাতে আপনাদের দুজনের কুলিয়ে যাবে, আমি নিচে শোব। সতী বলল, নিচে কোথায় শোবেন? এই পাথরের চাতালের ওপর, গরমের রাত্রে বেশিরভাগ এখানেই শুই। দুই বোন ওপরে উঠে গেল। সতী লণ্ঠন জ্বালল। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে। দুজনে বিছানায় বসে ফিকে হাসল। দিদি, ভয় করছে নাকি? একটু একটু। তোর? হুম, হাসি পাচ্ছে। কিছুক্ষণ পরে দরজার বাইরে মৌলিনাথের মুন্ডু দেখা গেল। আসতে পারি? আসুন। মৌলিনাথ এসে সুটকেস দুটো মেঝেয় রাখল। বলল, চা খাবেন নিশ্চয়ই? আমার সব জোগাড় আছে, কেবল টাটকা দুধ নেই। টিনের দুধ চলবে কি? সতী বলল, খুব চলবে। মৌলিনাথ স্টোভ জ্বালল। 10 মিনিট পর ধুমায়িত চায়ের বাটি ও বিস্কুট সামনে রেখে বলল, ডিম ভেজে দেব কি? তাজা ডিম আছে। আজ সকালে জঙ্গলে ঘুরতে ঘুরতে এক বন মুরগির বাসা থেকে কয়েকটা সংগ্রহ করেছি। মমতা সতীর মুখের পানে চাইল। সতী বলল, এখন থাক, রাত্রিরে হবে। মৌলিনাথ নিজে চা নিয়ে তাদের অদূরে মেঝেয় বসল। রাত্রিরের খাওয়ার কথা আমি ভাবছি,
কি রান্না হবে এ সম্বন্ধে মহিলাদের কিছু বলতে যাওয়া ধৃষ্টতা। আমার ঘরে চাল ডাল তেল ঘি আলু পেঁয়াজ আছে, এখন আপনারা ব্যবস্থা করে নিন কি রান্না হবে। মমতা চায়ের বাটিতে একবার ঠোঁট ঠেকালো, বলল, রান্না করা আমাদের অভ্যেস নেই মৌলিনাথবাবু। মৌলিনাথ কিছুক্ষণ মমতার পানে চেয়ে রইল, তারপর নিজের চায়ে একটু চুমুক দিয়ে সহজ সুরে বলল, তা বটে, বেশ, আমি রাঁধব, শুধু ভয় হচ্ছে আমার রান্না আপনারা মুখে দিতে পারবেন কি না এই ভেবে। সতী লজ্জিতভাবে একটু ইতস্তত করে বলল, আমি মোটামুটি রাঁধতে জানি, বিলেতে যখন দেশি রান্না খাবার ইচ্ছে হতো তখন নিজেই রেঁধে খেতুম। মৌলিনাথ এবার সতীর পানে ভালো করে চাইল। প্রথম সাক্ষাতের পর থেকেই মৌলিনাথ যখনই কথা বলেছে সিধে মমতাকে লক্ষ্য করে কথা বলেছে। অপরপক্ষ হতে সতী বেশি কথা বললেও মৌলিনাথ উত্তর দিয়েছে মমতাকেই। এতক্ষণে সে যেন সতীর স্বতন্ত্র সত্তা টের পেল। সে কিছুক্ষণ নিবিষ্টভাবে সতীকে নিরীক্ষণ করে বলল, আপনি রাঁধবেন? তাহলে তো ভালোই হয়, অনেক দিন মেয়েদের হাতের রান্না খায়নি, কিন্তু যে উপকরণ আছে তাতে বেশি কিছু রাঁধা চলবে না। সতী বলল, খিচুড়ি রাঁধা চলবে। মৌলিনাথ হৃষ্ট মুখে বলল, খুব ভালো হবে, শাস্ত্রে লিখেছে আপৎকালে খিচুড়ি। সতী বলল, আপনি খিচুড়ি ভালোবাসেন তো? অনেকে ভালোবাসে না। মৌলিনাথ বলল, খুব ভালোবাসি, এ বিষয়ে আমি সম্রাট শাহজাহানের সমকক্ষ। সতী হাসল। মমতার মুখখানা কিন্তু কেমন যেন বিমর্ষ হয়ে রইল। ভিতরের বাধা ঠেলে তার ব্যবহার স্বাভাবিক হতে পারছে না। চা শেষ হলে মৌলিনাথ উঠল, বলল, আমি এবার নিচে যাই, ধবলিকে বাঁধতে হবে। সতী জিজ্ঞাসা করল, কোথায় থাকে ধবলি? এই ঘরের নিচে একটা খোঁয়ার করেছি, রাত্রে সেখানেই বেঁধে রাখি, দিনের বেলা চড়ে বেড়ায়। মৌলিনাথ নেমে গেল। মমতা মুখ গম্ভীর করে বসেছিল, পায়ের ওপর একটা কম্বল টেনে নিয়ে শুয়ে পড়ল। সতী তার মুখের ওপর ঝুঁকে ফিসফিস করে বলল, দিদি, তুই অমন মনমরা হয়ে আছিস কেন? আমার তো খুব মজা লাগছে। মমতা চোখ বুজে বলল, বিপদে পড়লে তোর মজা লাগতে পারে, আমার লাগে না। সতী বলল, বিপদ কই, বিপদ তো কেটে গেছে, কাল সকালেই বাড়ি যাবি। মমতা মুদিত চক্ষে ক্ষণিক নীরব রইল, তারপর বলল, মৌলিনাথবাবুর কাছে অনুগ্রহ নিতে আমার ভালো লাগে না। বাড়িতে অতিথি এলে সবাই যত্ন করে, তোর যে ওর সঙ্গে বিয়ের কথা হয়েছিল তা ভুলে জানা, উনি তো ভুলে গেছেন বলেই মনে হচ্ছে। মমতা একবার চোখ খুলে সতীর পানে চাইল, তারপর পাশ ফিরে শুল। সতী তখন উঠে ফারকোট খুলে ফেলল, কোমরে আঁচল জড়িয়ে রান্নার আয়োজনে লেগে গেল। নিচে নেমে মৌলিনাথ ধবলিকে খোঁয়াড়ে বন্ধ করে এলো। প্রস্তর চত্বরের মাঝখানে আগুন প্রায় নিবু নিবু হয়েছিল, তাতে কয়েকটা শুকনো গাছের ডাল ফেলে দিয়ে তার সামনে মৌলিনাথ বসল। দুই হাঁটু বাহুবেষ্টিত করে শান্ত মুখে মৌলিনাথ বসে রইল। উপরে লণ্ঠনের আলোতে ঘরের দরজায় একটি চতুষ্কোণ রচিত হয়েছে। একটি অস্পষ্ট মূর্তি চলে ফিরে বেড়াচ্ছে। মনে হয় যেন মর্তলোক হতে স্বর্গের একটি আবছায়া দৃশ্য দেখা যাচ্ছে। ঘণ্টাখানিক পরেই সতী দরজার সামনে এসে দাঁড়ালো, ডাকল, এবার আপনি ওপরে আসুন, খিচুড়ি তৈরি। মৌলিনাথ ওপরে উঠে গেল। লণ্ঠন মাঝখানে রেখে তিনজনে খেতে বসল। সতী ও মমতা বিছানার ধারে বসল, মৌলিনাথ ভাল্লুকের চামড়ার উপর। বাটিতে করে গরম খিচুড়ি, সঙ্গে আলু পেঁয়াজের চচ্চড়ি এবং ডিম ভাজা। মৌলিনাথ এক গ্রাস মুখে দিয়েই লাফিয়ে উঠল, আরে সর্বনাশ, এ কি? সতী শঙ্কিত কণ্ঠে বলল, খেতে ভালো হয়নি? মৌলিনাথ মাথা নেড়ে বলল, এ তো খিচুড়ি নয়, এ যে পোলাও। সতীর মুখে হাসি ফুটল। সে নিঃশ্বাস ফেলে বলল, তবু ভালো, আপনি এমন ভয় পাইয়ে দিতে পারেন। দিদি, সত্যি খিচুড়ি ভালো হয়েছে?
মমতা বিরক্তি দমনের বিশেষ চেষ্টা না করে বলল, হয়েছে রে বাপু, হয়েছে। আমার মুখে এখন কিছুরই স্বাদ নেই। কোনো মতে রাতটা কাটাতে পারলে বাঁচি। সতী অপ্রতিভ হল। মৌলিনাথ গম্ভীর চোখে মমতাকে নিরীক্ষণ করে ধীরে ধীরে বলল, আপনার বিরক্তি স্বাভাবিক, কিন্তু উপায় তো নেই। কথায় বলে দুরবস্থায় পড়লে বাঘ ফড়িং খায়। আমারও এমন দুর্ভাগ্য, অতিথিদের মনোরঞ্জন করতে পারলাম না। মমতা বোধহয় নিজের রূঢ়তায় একটু লজ্জিত হয়েছিল। হাসবার চেষ্টা করে বলল, আপনাকে আমি দোষ দিচ্ছি না, আপনি যথাসাধ্য করেছেন। আপনাকে ধন্যবাদ। অতঃপর খাওয়া দাওয়া প্রায় নীরবে সমাপ্ত হলো। মৌলিনাথ নিজের কম্বলটা হাতের উপর ফেলল, তারপর দেয়াল থেকে রাইফেল নামিয়ে বগলে নিল, কয়েকটা টোটা পকেটে পুরল, হাসি মুখে বলল, এবার আপনারা শুয়ে পড়ুন। সতী বলল, আপনি রাইফেল নিয়ে যাচ্ছেন, তার মানে? মৌলিনাথ বলল, দরকার হবে বলে নিয়ে যাচ্ছি তা নয়, ওটার সঙ্গে থাকলে বেশ নিশ্চিন্ত হয়ে ঘুমোনো যায়। মৌলিনাথ সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সতী ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রইল। বাঘ কি মই বেয়ে উঠতে পারে? না, ওদেরও বিদ্যে নেই, তবু দরজা বন্ধ করে দিন। এই সময় সতী নিজের কবজিতে ঘড়ি দেখে বলে উঠল, এ কি, এখন যে মোটে 7:30। আমি ভেবেছিলুম কত রাত্রির হয়ে গেছে। মৌলিনাথ বলল, জঙ্গলে 7:30টাই রাত দুপুর, শুয়ে পড়ুন। এত শিগগির ঘুম আসবে কেন? তার চেয়ে আপনি বলেছিলেন অতিথিদের মনোরঞ্জন করতে পারেননি, তাই না হয় করুন না। কী করব, মহিলাদের মনোরঞ্জনের কোনো বিদ্যেই যে জানা নেই। কেন, গান গাইতে তো জানেন। গান? হঠাৎ মৌলিনাথের কণ্ঠ থেকে স্বতঃস্ফূর্ত হাসির আওয়াজ উচ্চারিত হল। কি গান শুনবেন? কানু কহেরাই না অন্য কিছু গাইবেন? মৌলিনাথ উত্তর দেবার আগেই মমতা বলে উঠল, সতী, বাড়াবাড়ি করিস না, যা রয় সয় তাই ভালো, দরজা বন্ধ করে দে। সতী ঘাড় ফিরিয়ে দেখল মমতা শুয়ে পড়েছে। সে ধীরে ধীরে দরজা বন্ধ করে দিল। আলো কমিয়ে মমতার পাশে গিয়ে শুয়ে পড়ল। কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে তৃপ্তির একটা নিঃশ্বাস ফেলল। বলল, চাই বলিস, আমাদের ভাগ্য ভালো যে এই জঙ্গলের মধ্যে একজন ভদ্রলোকের দেখা পেয়েছি। ভদ্রলোক না হয়ে ছোট লোকও তো হতে পারত। মমতা গলার মধ্যে কেবল একটা শব্দ করল। নিচে মৌলিনাথ প্রস্তরপটের ওপর শয়ন করেছিল। অর্ধেক কম্বলের বিছানা, বাকি অর্ধেক আবরণ। মাথায় রাইফেলের কুঁদা। সে ঊর্ধ্বমুখে আকাশপানে চেয়ে রইল। তার অধরে বিচিত্র কৌতুকের হাসি খেলা করতে লাগল। তারপর সে গান ধরল। প্রথমে গুঞ্জরণ, তারপর স্পষ্ট স্বর। কেউ ভুলে না, কেউ ভুলে অতীত দিনের স্মৃতি, কেউ জ্বালে না আর বাতি তার চির দুঃখের রাতে, কেউ দ্বার খুলে জাগে চায় নবচাঁদের তিথি। গান শেষ হলো। উপরের ঘর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। মৌলিনাথ পাশ ফিরে চোখ বুজল। ঘরে মমতা ও সতী পাশাপাশি শুয়ে আছে। মমতার চক্ষু মুদিত, হয়তো ঘুমিয়ে পড়েছে। সতী নিষ্পলক নেত্রে চেয়ে আছে। আজ বোধহয় কৃষ্ণপক্ষের তৃতীয়া কি চতুর্থী। জঙ্গলের মাথা ছাড়িয়ে চাঁদ উঠেছে, নবচাঁদের তিথি। চাঁদ যখন মধ্য গগনে, তখন মৌলিনাথের ঘুম ভেঙে গেল। কোথায় যেন একটা খুট করে শব্দ হয়েছে। একেবারে রাইফেল হাতে নিয়ে সে উঠে বসল। বাঘ নয়, মই দিয়ে একজন নেমে আসছে, ফারকোট পরা চেহারা। পেছন দিক থেকে দেখে মৌলিনাথ চিনতে পারল না মমতা না সতী। সতী এসে তার সম্মুখে দাঁড়াল। ঊর্ধ্বমুখী হয়ে চাঁদের পানে চাইল। চারদিকে ঘাড় ফিরিয়ে আলোর ঝিলমিল বনানী দেখল। তারপর পাথরের ওপর বসে পড়ল। বিছানায় বালিশের ঘর্ষণে তার খোঁপা খুলে বেনি এলিয়ে পড়েছে। মৌলিনাথ রাইফেল রেখে বলল, আপনি?
সতী বলল, ঘুম হলো না, তাই নেমে এলুম। দিদি ঘুমোচ্ছে। মৌলিনাথ বলল, নতুন জায়গায় সকলের ঘুম আসে না। সতী বলল, সেজন্য নয়, এত ভালো লাগছে যে ঘুমোতে পারছি না। মৌলিনাথের কণ্ঠস্বরে একটু সকৌতুক বিস্ময় প্রকাশ পেল। এত ভালো লাগছে? বিশ্বাস করছেন না? সত্যি বলছি, যদি সারা জীবন এমনি জঙ্গলে কাটাতে পারতাম বোধহয় আর কিছুই চাইতুম না। এখন তাই মনে হচ্ছে, দুদিন থাকলেই মন তখন পালাই পালাই করবে। আপনার কি মন পালাই পালাই করে? না, এ আমার নিজের জঙ্গল। এর প্রত্যেকটি গাছ আমার চেনা, প্রত্যেকটি পাখির সঙ্গে আলাপ আছে। বাঘ ভাল্লুকেরাও অপরিচিত নয়। কে কোথায় থাকে তার ঠিকানা জানি। সতী চুপ করে রইল। অনেক দূর থেকে ঐক্যতানের শব্দ ভেসে আসলো। শিয়ালেরা রাত্রির মধ্যযাম ঘোষণা করছে। আপনার কি শহরে যেতে একেবারেই ভালো লাগে না? মাসে 2 মাসে একবার যাই। যখন ফিরে আসি তখন আরও মিষ্টি লাগে এই জায়গা। আপনি মানুষের সঙ্গ ভালোবাসেন না? মৌলিনাথ স্মিত মুখে নীরব রইল। চুপ করে রইলেন যে, বলুন না। ও কথা যেতে দিন না। না, বলুন। মৌলিনাথ আর একটু ইতস্তত করে বলল, কি বলবো? মনের কথা কি স্পষ্ট করে বলা যায়? মোটামুটি এইটুকু বলা যায় যে মনের মানুষ যারা তাদের সঙ্গ ভালো লাগে, যারা তা নয় তাদের সঙ্গ ভালো লাগে না। কিন্তু সমান ধর্মা মানুষ পৃথিবীতে বেশি নেই। যেখানে যত বেশি মানুষ সেখানে তত বেশি বিরোধ, তত তীব্র স্বার্থপরতা। তার চেয়ে আমার জঙ্গল ভালো। সতী একটু চিন্তা করে বলল, আছে, কিন্তু অহেতুক বিরোধ নেই, দলবদ্ধ স্বার্থপরতা নেই। বাঘেরা দল বেঁধে বাঘের সঙ্গে লড়াই করে না। হরিণেরা সঙ্গবদ্ধ হয়ে হরিণের সঙ্গে ঝগড়া করে না। তাহলে মোট কথা এই যে, মনের মানুষ অর্থাৎ সমান ধর্মা মানুষ পেলে আপনি ঝগড়া করবেন না। ঝগড়া আমি কোনো অবস্থাতেই করব না। ঝগড়ার উপক্রম দেখলেই পালিয়ে যাব। আপনি পুরুষ মানুষ, ঝগড়ার নামে পালাবেন? এ যে পলাতক মনোবৃত্তি। হোক পলাতক মনোবৃত্তি, আমি পালাবো। মৌলিনাথের বলবার ভঙ্গি শুনে সতী কলকণ্ঠে হেসে উঠল। সতী! দুজনে একসঙ্গে ওপর দিকে তাকালো। মমতা দরজার সামনে দাঁড়িয়ে। পশ্চিমে ঢলে পড়া চাঁদের আলো তার মুখে পড়েছে। সতী বলল, দিদি, তোর ঘুম ভেঙেছে? নিচে আয় না। মমতা বলল, না, তুই ওপরে চলে আয়, এত রাত্রে ওখানে থাকতে হবে না। সতীর হাতে ঘড়ি নেই, সে ঘড়ি খুলে শুয়েছিল। 3টে বেজে গেছে। তবে তো ভোর হয়ে এলো, আর ঘুমিয়ে কি হবে? সতী, চলে এসো, বাড়াবাড়ি করছো তুমি। আইবুড়ো মেয়ের অত ভালো নয়। মমতার স্বর কঠিন। সতী কিছুক্ষণ হতবাক হয়ে রইল। তারপর ঘাড় ফিরিয়ে দেখল মৌলিনাথ নিঃশব্দে হাসছে। সে আর বাং নিষ্পত্তি করল না, উঠে ওপরে চলে গেল। রাত্রির জবনিকা উঠে যাচ্ছে। ভোর হতে আর দেরি নেই। প্রথমে একটি বনমোরগ তরু শিষ্য হতে ডাক দিল। তার ডাক থামতে না থামতেই দূরে আরও একটি মোরগ ডাকল। তারপর আরও দূরে আরও একটি ডাকল। এই শব্দে দোয়েল, হাঁড়ি চাচা, টিয়া, চড়ুই, পায়রা, ছাতারে সকলের ঘুম ভেঙে গেল। বন মুখর হয়ে উঠল। সূর্যোদয় হল। মমতা ও সতী টং থেকে নেমে আসলো। তাদের কাঁধে বড় টার্কিশ তোয়ালে, হাতে টুথব্রাশ ও সাবানের কৌটো। মমতার মুখ গম্ভীর। সতীর মুখে গাম্ভীর্য ও হাসি লুকোচুরি খেলছে। মমতা মৌলিনাথকে বলল, ঝর্ণাটা কোন দিকে দেখিয়ে দিন তো। মৌলিনাথ তাদের ঝর্ণা পর্যন্ত পৌঁছে দিল। ফিরে এসে চায়ের জল চড়াল। ধবলি খোঁয়াড়ের মধ্যে হাম্বারব করছিল, তাকে ছেড়ে দিল। ঝর্ণার নির্জনতা থেকে ফেরবার পথে
মমতা কাঁটা ঝোপের আকর্ষণ বাঁচিয়ে চলতে চলতে বলল, ভাববা জঙ্গলে মানুষ থাকে, ভাগ্যিস ওকে বিয়ে করিনি। সতী বলল, ভাগ্যিস। তারা ফিরে এসে দেখল মৌলিনাথ পাটাতনের ওপর চায়ের সরঞ্জাম সাজিয়ে অপেক্ষা করছে। ডিম সেদ্ধ ও বিস্কুট সহযোগে চা খাওয়া শেষ হলে মৌলিনাথ বলল, এবার তাহলে মোটর মেরামতের চেষ্টায় যাওয়া যাক। আপনারা কি আমার সঙ্গে আসবেন? তার বক্তব্য শেষ হলো না। জঙ্গলের মধ্যে বিলিতি ব্লাডহাউন্ড কুকুরের গম্ভীর ডাক শোনা গেল। তারপর কয়েকজন লোক তরুচক্রের মধ্যে প্রবেশ করল। সর্বাগ্রে আসছেন কুকুরের শিকল ধরে মমতার স্বামী ম্যাজিস্ট্রেট মিস্টার ভৌমিক। তার পিছনে উর্দি পরা কয়েকজন লোক। মিস্টার ভৌমিকের চেহারা ইঞ্জিনের মতো, কাষ্ঠ লোষ্ঠ ইষ্টকদৃঢ় ঘনপিনদ্ধ কায়া, এবং তার অভ্যন্তরে যে লৌহগলন শৈলদলন অচল চলন মন্ত্র নিহিত আছে তাও নিঃসংশয়ে বলা যায়। মমতা দ্রুত গিয়ে স্বামীর বাহুর সঙ্গে বাহু জড়িয়ে নিল, কুকুরের মাথায় হাত বুলিয়ে আদর করল। সেইখানে দাঁড়িয়ে মিস্টার ভৌমিক স্ত্রীর জবানবন্দি শুনলেন, নিজের হালও বয়ান করলেন। কাল রাত্রি 10টা পর্যন্ত স্ত্রী ও শালিকা পৌঁছল না দেখে তিনি টেলিগ্রাম পাঠিয়েছিলেন। তারপর আজ প্রাতঃকালে কুকুর নিয়ে খুঁজতে বের হয়েছেন। এদিকে সতী ও মৌলিনাথ একক দাঁড়িয়ে আছে। সতী অনাবশ্যক সংবাদ দিল, দিদির স্বামী মিস্টার ভৌমিক, ম্যাজিস্ট্রেট। উত্তরে মৌলিনাথ শুধু ভ্রু তুলিল। মিস্টার ভৌমিক স্ত্রীকে বাহুলগ্ন করে অগ্রসর হলেন। সতীর সম্মুখে এসে টুপি খুলে বললেন, এই যে সতী, কেমন আছো? সতী বলল, আপনি কেমন আছেন? শ্যালিকাকে সাদর সম্ভাষণ জানিয়ে ম্যাজিস্ট্রেট সাহেব মৌলিনাথের দিকে ফিরলেন। কড়া সুরে বললেন, এই ঘর আপনার? মৌলিনাথ বলল, হ্যাঁ, আশা করি এ জমি আপনার। আপনি গভর্নমেন্টের খাসমহলে ট্রেসপাস করেননি। মৌলিনাথ বলল, এ জঙ্গল আমার, আমি গভর্নমেন্টের খাসমহলে ট্রেসপাস করিনি, এবং গভর্নমেন্ট যদি আমার জঙ্গলে ট্রেসপাস করে আমি গভর্নমেন্টের ঠ্যাং ভেঙে দেব। সতী অবাক হয়ে মৌলিনাথের পানে চাইল। ঝগড়ার নামে যে লোক পলায়ন করতে বদ্ধপরিকর, কথাগুলো তার মতো তো নয়। সতী হঠাৎ সজোরে হেসে উঠল। ম্যাজিস্ট্রেট কিন্তু হাসলেন না, রাগও করলেন না। আপন শক্তিতে তিনি অটল। স্ত্রীকে বললেন, চলো এবার যাওয়া যাক। ভাঙা গাড়িটাকে টেনে নিয়ে যেতে হবে। তোমাদের জিনিসপত্র কোথায়? মমতা আঙুল দেখিয়ে বলল, ওই ঘরে আছে 2টো সুটকেস। ম্যাজিস্ট্রেট আটদালিকে হুকুম দিলেন সুটকেস 2টো নামিয়ে আনার জন্য। আটদালি ওপরে উঠবার উপক্রম করলে সতী বলল, আমার সুটকেস নামানোর দরকার নেই। সকলের সপ্রশ্ন চক্ষু সতীর দিকে ফিরল। সতী সহজ সুরে বলল, আমি এখন যাব না, এখানেই থাকব। সকলের চোখের প্রশ্ন কণ্টকবৎ তীক্ষ্ণ হয়ে উঠল। মমতা আর্ত অবিশ্বাসের সুরে বলল, সতী? সতী বলল, এতে আশ্চর্য হওয়ার কি আছে? জায়গাটা আমার ভালো লেগেছে, তাই থাকব। কিন্তু একলা থাকবে কি করে? একলা কেন, উনিও তো থাকবেন। বলে সতী আঙুলের সংকেতে মৌলিনাথকে দেখালো। মমতা জ্বলে উঠল, তুই হলি কি? শিক্ষা দীক্ষা মান মর্যাদা সব জলাঞ্জলি দিলি? ওসব হবে না। আমার সঙ্গে এসছিস, আমার সঙ্গে ফিরে যেতে হবে। মামা মামিদের কাছে আমার একটা দায়িত্ব আছে। আমি যাব না। ম্যাজিস্ট্রেট এতক্ষণ ভ্রুকুঞ্চন করে নীরবে ছিলেন। মৌলিনাথের দিকে ফিরে বজ্রগম্ভীর স্বরে বললেন, এর মানে কি? মৌলিনাথ বলল, মানে আমিও জানি না, একটু অপেক্ষা করুন, দেখি যদি বুঝতে পারি। হাতের সংকেতে সতীকে ডেকে মৌলিনাথ একটু দূরে নিয়ে গেল। গাছের আড়ালে দাঁড়িয়ে প্রশ্ন করল, ব্যাপার কি? সতীর চোখ ছলছল করছে। স্ফুরিত অধরে সে বলল, আমি যাব না, কিছুতেই যাব না। কিন্তু না যাওয়ার মানে বুঝতে পারছ?
পারছি, ছেলে মানুষ নই, 21 বছর বয়স হয়েছে আমার। তার মানে আমাকে বিয়ে করতে রাজি আছো? সতীর বাঁ চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে গালের ওপর পড়ল। সে উত্তর দিল না। মৌলিনাথ বলল, মৌনং সম্মতি লক্ষণম। কিন্তু যতক্ষণ বিয়ে না হচ্ছে ততক্ষণ এখানে থাকবে কোথায়? কেন, আমি ঘরে শোবো, তুমি নিচে শুয়েও। চমৎকার ব্যবস্থা। আমাকে যদি বাঘে নিয়ে যায়? বেশ, আমি নিচে শোবো, তুমি ঘরে শুয়েও। আরও চমৎকার। তোমাকে বাঘে খেতে পারে না? সে আমি জানি না। স্ত্রী জাতির এই শেষ যুক্তি। মৌলিনাথ কিছুক্ষণ দাঁড়িয়ে ঘাড় চুলকোল, তারপর সতীর হাত ধরে বলল, এসো দেখি, যদি কিছু ব্যবস্থা হয়। দুজনে পাশাপাশি ম্যাজিস্ট্রেট সাহেবের সম্মুখে গিয়ে দাঁড়াল। ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে একটা প্রকাণ্ড সিগার ধরিয়ে ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়ছিলেন। মৌলিনাথ বলল, সতী এখানেই থাকবে, এমনকি সেজন্য আমাকে বিয়ে করতে পর্যন্ত তৈরি আছে। আমারও অমত নেই। ম্যাজিস্ট্রেট বললেন, ড্যাম। মমতা দাঁতে দাঁত চেপে বলল, এমন বেহায়া মেয়ে দেখিনি, ছি ছি। মৌলিনাথ বলল, ঠিক বলেছেন, কিন্তু উপায় নেই, ও সাবালিকা। মিস্টার ভৌমিক, এক্ষেত্রে আপনি সব দিক রক্ষা করতে পারেন। সতী আপনার শালী, এ কথাটা স্মরণে রাখবেন। ম্যাজিস্ট্রেট বললেন, হোয়াট ডু ইউ মিন? মৌলিনাথ বলল, আপনি ম্যাজিস্ট্রেট, বিয়ে দেবার অধিকার আপনার আছে, সাক্ষী সাবুতও উপস্থিত। আপনি যদি বিয়ে না দিয়ে চলে যান, একটা কেলেঙ্কারি হবে। সতী আপনার শালী, সুতরাং দুর্নাম হবে আপনারই বেশি। ম্যাজিস্ট্রেট ঘন ঘন ধূম উদ্গীরণ করে মৌলিনাথ ও সতীকে দৃষ্টিপ্রসাদে অভিষিক্ত করতে লাগলেন। তারপর তার ইঞ্জিনের মতো মুখে অতি সামান্য একটু বাষ্পাচ্ছন্ন হাসির আভাস দেখা দিল। কখন পিছু হটতে হয় ইঞ্জিন তা জানে। অতঃপর 1 ঘন্টা সময় কেটে গিয়েছে। ম্যাজিস্ট্রেট সাহেব বিবাহক্রিয়া সম্পন্ন করে সস্ত্রীক প্রস্থান করেছেন। মমতা যাওয়ার সময় সতীর সঙ্গে কথা বলেনি, মুখ ফিরিয়ে চলে গিয়েছে। প্রস্তরপটের কিনারায় সতী ও মৌলিনাথ পা ঝুলিয়ে বসেছিল। দুজনেরই মুখ চিন্তাগ্রস্ত। মৌলিনাথ বলল, হিন্দুদের 8 রকম বিয়ের ব্যবস্থা, তার মাঝে গান্ধর্ব বিবাহ আছে, পৈশাচ বিবাহ আছে, রাক্ষস বিবাহ আছে। আমাদের বিয়েটা কোন বিবাহ বুঝতে পাচ্ছি না। সতী বলল, বোধহয় খোপকোষ বিবাহ। মৌলিনাথ সতীর কাছে ঘেঁষে বসল, বলল, কি কাণ্ডটা করলে বলো দেখি? 1 রাত্রিরে এত হয়? সতী বলল, যার হবার তার 1 রাত্রিরেই হয়। জামাইবাবু কিন্তু খুব ভালো লোক, দিদিটাই ইয়ে। ভাগ্যিস তোমাকে বিয়ে করেনি। ভাগ্যিস? কিন্তু ও কথা থাক, যে কাণ্ড করলে তার ফলাফল চিন্তা করেছ কি? কি ফলাফল? রোজ নিজের হাতে রাঁধতে হবে। রাঁধতে আমি ভালোবাসি। বাসন মাজতে হবে, মাজব। বাথরুম নেই, জলের কলও নেই, ঝর্ণায় গিয়ে নাইতে হবে, নাইব। কেটলিতে জল গরম করেও নাইব। ধবলি চড়াতে হবে। সতী ঘাড় তুলে বলল, আমি ধবলি চড়াবো কেন? চণ্ডীদাস কি লিখেছেন? ধবলি চড়াবে তুমি। আচ্ছা আচ্ছা। সতী মুচকি হাসল। এবার তাহলে গানটা গেয়ে ফেলো। কোন গান? কানু কহেরাই? দুজনে আরও ঘনিষ্ঠ হয়ে বসল। জঙ্গলে পশু পাখি ছাড়া সাক্ষী নেই, তারাও পরের প্রণয়লীলা গ্রাহ্য করে না। মৌলিনাথ সতীকে দৃঢ়ভাবে জড়িয়ে নিয়ে গান ধরল। একটা কাঠঠোকরা অদৃশ্য থেকে গানের সঙ্গে সঙ্গে ঠেকা দিতে লাগল। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর গপ্পমূলক ইউটিউব চ্যানেলে লিখে জানাবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।